আবারও প্রকৃতি জানান দিয়ে গেল ভয়ঙ্কর ভূমিকম্প আসছে। যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে সবকিছু। জনবহুল ঢাকায় সবকিছু তছনছ হতে খুব একটা সময় লাগবে না। রিক্টার স্কেলে মাত্রা 5-এর একটু বেশি শুনে মনে হয় এটা আহামরি কিছু না। তবে বিশেষজ্ঞরা বলছেন মাত্রা যাই হোক, এর আগে এমন কাঁপুনি অনুভব করেনি বাংলাদেশ। আর সবসময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মাত্রার স্কেল বা স্থায়িত্বের উপর নির্ভর করে না। নানা রকম কারণে স্বল্প মাত্রা ও স্থায়িত্বের ভূমিকম্প হতে পারে ভয়ঙ্কর। ঢাকার মতো অপরিকল্পিত নগরে সেই সংখ্যা আরও বেশি। একটু পেছনে ফেরা যাক, তবে এই বিষয়টা পরিষ্কার হবে। মিয়ানমারের সে রাতে হঠাৎই থমকে গিয়েছিল সবকিছু। নিস্তব্ধতা ভেঙে চারদিকে শুধু একটাই শব্দ, মাটির বুক চেড়ে বেরিয়ে আসা অদৃশ্য গর্জন। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল শহর, গ্রাম, পাহাড়, মানুষ। কিছু বোঝার আগে ভেঙে পড়ল ঘর, বিধ্বস্ত হলো পথঘাট। ভয়াবহ এই ভূমিকম্পের প্রভাব ছড়িয়ে পড়ল পাশের দেশ থাইল্যান্ডেও। দুদেশে নিহতের সংখ্যা বাড়তেই থাকলো, আর সেই সঙ্গে বাড়তে লাগলো আতঙ্ক। এমন কম্পন কি বাংলাদেশেও আঘাত হানতে পারে? ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সতর্কবার্তায় উঠে এলো উদ্বেগজনক এক তথ্য। বাংলাদেশও একই মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা তাই বলছেন, এখনই প্রস্তুতি না নিলে ক্ষতির চিত্র ভয়াবহ হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এত বেশি হয় কেন? এই কথার উত্তর খুঁজতে গেলে প্রথমেই আসে কম্পনের মাত্রা ও স্থায়িত্বের প্রসঙ্গ। সাধারণ মানুষ হয়তো শুধু রিক্টার স্কেলেই নাম শুনেছে, কিন্তু ভূমিকম্পবিদদের মতে ভূমিকম্প পরিমাপের আরও নির্ভুল উপায় হল মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল বা MW স্কেল। যাই হোক, মাত্রা বড় হলে বিপর্যয় বড়, সেটা সবাই জানে। তবে শুধু মাত্রাই সব বলে না, ভূমিকম্প কতক্ষণ স্থায়ী হলো সেটাও সমান গুরুত্বপূর্ণ। ইতিহাসে চোখ রাখলে দেখা যায় 2004 সালে সুমাত্রার 9.1 মাত্রার ভূমিকম্প কয়েক মিনিট স্থায়ী ছিল, কিন্তু সেই কয়েক মিনিটই সৃষ্টি করেছিল নজিরবিহীন ধ্বংস। দৌড়ে এসেছিল সুনামি, 14টি দেশে কেড়ে নিয়েছিল প্রায় 2.5 লাখ মানুষের প্রাণ। তাই বিশেষজ্ঞরা বলছেন, মাত্রা যেমন বিপদের ইঙ্গিত দেয়, তেমনি স্থায়িত্ব ঠিক করে কতটা দীর্ঘ হবে সে আতঙ্কের সময়। এরপর আসে ভূমিকম্পের গভীরতা। ভূগর্ভে কোথায় কম্পন উৎপত্তি হলো সেটাও গুরুত্বপূর্ণ। অগভীর ভূমিকম্পের শক্তি প্রশমিত হওয়ার সুযোগ কম, তাই মাটির ওপরে আঘাতটি হয় সরাসরি, তীব্র, ধ্বংসাত্মক। ভূতত্ত্ববিদরা বলছেন, অগভীর ভূমিকম্পের শক্তি মানুষ আরও বেশি অনুভব করে, আরও ক্ষয়ক্ষতি বাড়ে। তবে ধ্বংসের আরেক বড় কারণ হলো আমাদের ভবনগুলো। ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করলে প্রাণহানি কমানো যায়। উদাহরণ হিসেবে আছে জাপান। বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হওয়া সত্ত্বেও তারা ধসে পড়া কমিয়ে এনেছে প্রযুক্তি দিয়ে। ভবনের নকশাই ঠিক করে দেয় সেটি কম্পনের ধাক্কা সামলাতে পারবে কিনা। জাপানের আধুনিক ভবনগুলো দাঁড়িয়ে থাকে শোষণক্ষম রাবারের ব্লকের উপরে। 30 থেকে 50 সেন্টিমিটার পুরু সেই স্তর ভূমিকম্পের শক্তি নিজের মধ্যে টেনে নেয়। ফলে ভবন দুললেও ভেঙে পড়ে না। কিন্তু এই প্রযুক্তির খরচ বেশি, তাই উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় ভিন্ন চিত্র। মরক্কোর 2023 সালের ভয়াবহ ভূমিকম্পের পর দেখা যায় ধসে পড়া ঘরগুলোর বেশিরভাগই ছিল দুর্বল, কাঁচা ইটের তৈরি, যে কাঠামোতে ছিল না কোনো ভূমিকম্প সহনশীল নকশা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটির ধরন। পৃথিবীর প্রতিটি জায়গায় মাটি একই না, এবং ভূমিকম্পের সময় মাটির আচরণও হয় ভিন্ন। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে, যেসব এলাকার উপরের স্তর নরম, বিশেষ করে কাদামাটি, সেসব জায়গা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কম্পন শুরু হলে কাদা তরলের মতো আচরণ করতে পারে, যাকে বলে লিকুইফ্যাকশন। 1964 সালে জাপানের নিগাতায় ভূমিকম্পে ঠিক এমনটাই হয়েছিল। মাটির তরল হয়ে ভবনগুলো হেলে পড়ে, ভীত হয়ে ওঠে পুরো শহর। বাংলাদেশেও এমন মাটির স্তর রয়েছে, বিশেষ করে নদী ঘেরা শহরগুলোতে। ঢাকার বড় অংশ, যেমন উত্তরা, বসিলা, বাড্ডা বা নদীর পাড়ের এলাকা, এ ধরনের মাটির উপর দাঁড়িয়ে। ফলে ভূমিকম্প হলে ক্ষতির ঝুঁকি স্বাভাবিকভাবেই বেশি। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ভর করে অনেকগুলো স্তরে, অনেকগুলো শর্তে। কম্পনের মাত্রা, স্থায়িত্ব, গভীরতা, মাটির ধরন আর ভবনের মান সবই নির্ধারণ করে বিপর্যয়ের পরিমাণ।